গত ভিডিওতে আমরা ট্রাম্পের ট্যারিফ বসানো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখিয়েছিলাম যে ট্যারিফ বসানোর কারণে আন্তর্জাতিক বাণিজ্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আজকের ভিডিওতে আমরা আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করার প্রায় অন্যরকম একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। সেটা হলো কারেন্সি ম্যানিপুলেশন। তো কারেন্সি ম্যানিপুলেশন কি জিনিস? কারেন্সি ম্যানিপুলেশন হলো নিজেদের দেশের যে টাকা বা মুদ্রা সেটার দামকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে করে সেটা নির্দিষ্ট কোনো একটা কাজে, বিশেষ করে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে সেই দেশকে সাহায্য করে। আমরা জানি যে একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিষ্ঠান হলো তিনটি। সেই তিনটি প্রতিষ্ঠান হলো অর্থ মন্ত্রণালয়, ২ নম্বর হলো রাজস্ব বোর্ড। অবশ্য রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের একটা অংশ। আর ৩ নম্বর হলো কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় এবং রাজস্ব বোর্ডের কাজ কি সেটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি সেটা নিয়ে আমাদের অনেকেই কিন্তু জানি না। কেন্দ্রীয় ব্যাংকের ১ নাম্বার কাজ হলো দেশের মধ্যে মুদ্রার সাপ্লাই নিয়ন্ত্রণ করা। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আরো অনেক কাজ করে থাকে, তবে এগুলো সব গৌণ। তাদের মূল কাজই হলো সরকারের যে নীতি গ্রহণ করবে সেটা জানা এবং সরকারের নীতি অনুসারে বাজার থেকে মুদ্রা উঠিয়ে নেওয়া বা মুদ্রা সাপ্লাই দেওয়া। তো কেন্দ্রীয় ব্যাংক বাজারে মুদ্রার সাপ্লাই নিয়ন্ত্রণ করে মূলত ২টা মাধ্যমে। ১ নম্বর হলো টাকা ছাপানোর মাধ্যমে, আর ২ নম্বর হলো সুদের হার কমানো বা বাড়ানোর মাধ্যমে। তো আমরা আজকে এটা নিয়ে ডিটেইলসে যাব না। তবে আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই যে বাজারে মুদ্রা সাপ্লাই দেওয়া বা বাজার থেকে মুদ্রা উঠিয়ে নেওয়া, এর মাধ্যমে কিভাবে একটা দেশের আন্তর্জাতিক বাণিজ্যকে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এর পাশাপাশি আমরা এটা নিয়ে আলোচনা করব যে এই কারেন্সি ম্যানিপুলেশন নীতি এটা প্রয়োগ করার মাধ্যমে চায়না কিভাবে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, অথচ তুরস্ক সে একই নীতি প্রয়োগ করার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। কারেন্সি ম্যানিপুলেশন জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদেরকে একটা নীতি বুঝতে হবে, সেটা হলো যোগান চাহিদা নীতি। তো যোগান চাহিদা নীতি কি? যোগান চাহিদা নীতি সহজভাবে বলা যায় যে যদি কোনো দেশে কোনো একটা পণ্যের যোগান বাড়ে তাহলে সেটার দাম কমে যাবে, এবং যদি যোগান কমে তাহলে সেটার দাম বেড়ে যাবে। উদাহরণস্বরূপ আপনার দেশে ধরা যাক কোনো একটা বছর গরুর মাংসের উৎপাদন আগের তুলনায় বেড়ে গেল। তো আগের তুলনায় বেড়ে গেলে আপনি খুব সহজেই বাজারে গরুর মাংস আরো বেশি অ্যাভেলেবল হয়ে যাবে। তো বাজারে যদি গরুর মাংস আরো বেশি অ্যাভেলেবল হয় তাহলে আপনি কি আরো কম দামে সেই গরুর মাংসটা কিনতে পারবেন। আবার যদি কোনো কারণে ধরা যাক গরুর মাংস উৎপাদন কমে গেল, তাহলে আপনি বাজারে গেলে সে গরুর মাংস পেতে কিন্তু আপনার কষ্ট হবে। আপনি গরুর মাংস পাবেন না অত বেশি। তো তখন কি হবে যে গরুর মাংসের অ্যাভেলেবিলিটি কমে যাবে। তাহলে স্বাভাবিকভাবে গরুর মাংসের দাম তখন বেড়ে যাবে। তো এটাকেই মূলত যোগান চাহিদা নীতি বলা হয়। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হলো যে এই যে গরুর মাংসের যে যোগান বা যেকোনো জিনিসের যোগান সেটা যেরকমভাবে প্রাকৃতিকভাবে কমতে বা বাড়তে পারে, একইভাবে সেটা কৃত্রিমভাবেও বাড়ানো বা কমানো যেতে পারে। ধরা যাক আমাদের দেশে কোনো একটা সিন্ডিকেট তৈরি হলো, গরুর মাংসের সিন্ডিকেট। তো এই সিন্ডিকেট ইচ্ছা করে দেশে গরুর মাংসের উৎপাদন কমিয়ে রাখছে যাতে করে দেশে গরুর মাংসের দাম বেড়ে যায়। তাহলেও কিন্তু যোগান কমে যাওয়ার কারণে দাম বেড়ে যাবে। তো যদিও এখানে উৎপাদন ঠিকই ছিল, কিন্তু শুধুমাত্র কৃত্রিমভাবে যোগান কমিয়ে দেওয়ার কারণে দাম বেড়ে গিয়েছে। তো এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে যোগান যেরকম ভাবে প্রাকৃতিকভাবে কমতে বা বাড়তে পারে, একইভাবে কৃত্রিমভাবেও যোগান বাড়তে বা কমতে পারে। তো এখন প্রশ্ন হলো যে মুদ্রার ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজে লাগে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হলো এই যোগান চাহিদা নীতি এটা যেরকম সাধারণ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, সেরকম ভাবে এটা মুদ্রার ক্ষেত্রেও প্রযোজ্য। যে যোগান চাহিদা নীতি যেরকম ভাবে একই রকম ভাবে সেটা মুদ্রার ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করব। যে ধরা যাক আজকে বাংলাদেশে $1 100 পাওয়া যায়। এখন কেন্দ্রীয় ব্যাংক চাচ্ছে যে আগামীকাল থেকেই $1 সমান $1 110 পাওয়া যাবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যে কাজটা করবে সেটা হলো যে তারা হয় বাজারে বেশি টাকা সাপ্লাই দিবে, কিংবা তাদের কাছে যে ডলারের মজুদ আছে সেটাকে তারা আটকে রাখবে।
এখন বাজারে যদি টাকার সাপ্লাই দেয় তাহলে বাজারে টাকার যোগান বেড়ে যাবে। তো টাকার যোগান বেড়ে গেলে এমনিতেই টাকার দাম পড়ে যাবে, অর্থাৎ আগে $1 দিয়ে যে পরিমাণ টাকা পাওয়া যেত এখন তার চেয়ে বেশি টাকা পাওয়া যাবে। অথবা কেন্দ্রীয় ব্যাংক আরেকটা কাজ করতে পারে, সেটা হলো যে তাদের কাছে যে ডলার আছে সেটা আটকে রাখবে, সেটা সাধারণ মানুষের কাছে বিক্রি করবে না। তো সেটা যদি আটকে রাখে তখন ডলারের অ্যাভেলেবিলিটি বাজারে কমে যাবে। তো বাজারে যখন ডলার পাওয়া যাবে না তখন এমনিতেই ডলারের দাম বেড়ে যাবে, অর্থাৎ আগে যে পরিমাণ টাকা দিয়ে $1 পাওয়া যেত এখন তার চেয়ে বেশি টাকা দিয়ে $1 পাওয়া লাগবে। তো এই কাজটা যখন কেন্দ্রীয় ব্যাংক করে তখন এটা কিভাবে দেশের আমদানি বা রপ্তানিকে প্রভাবিত করে, এই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো একটা জিনিস চিন্তা করে, ধরা যাক আপনি একটা জিনিস উৎপাদন করেছেন যার দাম হলো 1000 টাকা, আর বর্তমানে $1 100 টাকা পাওয়া যায়। তাহলে এই জিনিসটা যদি আপনি বিদেশি বিক্রি করেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট $10 জিনিসটা বিক্রি করতে হবে। কিন্তু এখন কেন্দ্রীয় ব্যাংক ধরা যাক এমন একটা নীতি গ্রহণ করলো যার কারণে $1 সমান 110 টাকা হয়ে গেল। তো এই যে ডলারের দাম যে এই যে বেড়ে গেল, এর কারণে কিন্তু আপনার উৎপাদন খরচে খুব বেশি পরিবর্তন হবে না। দেখা যাবে যে আগে 1000 টাকা দাম ছিল, এখনো 1000 টাকা দাম আছে, কিন্তু যখন আপনি জিনিসটা রপ্তানি করতে যাবেন তখন কিন্তু এটার একটা বড় প্রভাব পড়বে। সেটা হলো যে এখন যেহেতু $1 110 টাকা পাওয়া যাচ্ছে, তো আগে আপনার এই পণ্যটা বেচতে হতো $10, কিন্তু এখন আপনি $9 সেটা বেচতে পারছেন, অর্থাৎ আগের চেয়ে কম দামে জিনিসটা বিদেশে রপ্তানি করতে পারছেন। তবে এই পদ্ধতির যেরকম একটা সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। যেমন আপনি যদি আমদানি করতে যান কোনো একটা জিনিস, ধরা যাক আগে সেই জিনিসটা আমদানি করতে আপনার 1000 টাকা খরচ হতো, বা $10 আপনি একটা জিনিস আমদানি করতে পারতেন, সেটার দাম ছিল 1000 টাকা। কিন্তু ডলারের দাম বর্তমানে বেড়ে যাওয়ার কারণে সে একই জিনিস আমদানি করতে আপনার এখন 1100 টাকা খরচ হবে, কারণ ডলারের দাম বেড়ে 110 টাকা হয়ে গিয়েছে। তো $10 একটা জিনিস আমদানি করতে এখন আপনার 1100 টাকা খরচ হবে। তো তাহলে আমরা যেটা বুঝতে পারছি, এইভাবে কারেন্সি ম্যানিপুলেট করলে যে জিনিসটা হয় সেটা হলো যে আপনার রপ্তানি করতে অনেক বেশি সুবিধা হবে, কিন্তু আমদানি করতে আপনার অনেক অসুবিধা হবে। তো এই জিনিসটা আমরা লিখে রাখি। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কারেন্সির ভ্যালু যদি কমে যায় তাহলে সেটা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। হ্যাঁ, এটা একটা প্রভাব পড়ে, কিন্তু বাস্তবে এই জিনিসটা কিন্তু কিছু ভালো দিকও আছে, যেটা আমরা এই জায়গায় দেখছি যে কারেন্সি ম্যানিপুলেশন করে যদি আপনি আপনার টাকার ভ্যালু কমিয়ে দেয় তাহলে দেখা যায় যে সেটা আপনাকে রপ্তানি করতে সহায়তা করবে। তো এখন আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো যে চায়না কিভাবে এই নীতি প্রয়োগ করে তারা তাদের রপ্তানি রপ্তানি বাজারকে আরো বেশি সমৃদ্ধ করছে। চায়না যে কাজটা করে সেটা হলো যে তারা তাদের ফরেন রিজার্ভে যে ডলার থাকে, সে ডলার প্রচুর ডলার থাকলেও তারা সেটাকে আটকিয়ে রাখে, তারা সেটাকে মানুষের কাছে সেল করে না। তো এর মাধ্যমে তারা কৃত্রিমভাবে ইউয়ানের ভ্যালু কমিয়ে রাখে। যেরকম 2000 সালে $1 সমান 8.28 ইউয়ান ছিল। তো পরবর্তীতে 2005 পর্যন্ত তারা এমনভাবে তাদের ফরেন রিজার্ভকে নিয়ন্ত্রণ করেছে যাতে করে ইউয়ানের ভ্যালু সবসময় 8.28 ইউয়ানই থাকে। তো তখন চায়নার ব্যাপারে এই সমালোচনা উঠে যে চায়না এভাবে কারেন্সি ম্যানিপুলেট করার কারণে অন্যান্য যে দেশ আছে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, অর্থাৎ চায়না এখানে রপ্তানি করার ক্ষেত্রে বিশেষ একটা সুবিধা পাচ্ছে যেটা অন্যান্য দেশ পাচ্ছে না। পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে চায়না তাদের এই নীতি অনেকটা শিথিল করে, এর পরবর্তীতে তাদের ইউয়ানকে কিছুটা শক্তিশালী করে। তো পরবর্তী 2005 থেকে 2014 মধ্যে 8.28 ইউয়ান থেকে বেড়ে ডলার প্রতি ইউয়ানের ভ্যালু হয় 6.16 ইউয়ানের মতো। এর পরবর্তীতে চায়না আবার সে আগের নীতিতে ফিরে যায়, তারা ইচ্ছা করে ইউয়ানকে কিছুটা ডিভ্যালু করে। তো এর কারণে কিন্তু চায়না তাদের রপ্তানি বাজারকে অনেক বেশি সমৃদ্ধ করতে পেরেছে। চায়নার যে পণ্যগুলো এইটা যে অনেক সস্তা, এই সস্তা হওয়ার একটা বড় কারণ হলো চায়না ইচ্ছা করে তাদের কারেন্সি কিছুটা ডিভ্যালুয়েট করে রেখেছে। তো এই কারণে যারা বিদেশি আছে তারা চায়না থেকে খুব সস্তায় পণ্য কিনতে পারে। তো যদিও এই নীতি গ্রহণ করার কারণে চায়না যেসব জিনিস আমদানি করে, যেরকম তেল বা গ্যাস বা খাবার ইত্যাদি যে জিনিসগুলো চায়না আমদানি করে, সেসব জিনিসের দাম কিছুটা বেড়ে গেল। চায়না যেহেতু একটা রপ্তানি নির্ভর দেশ, তার কারণে এই নীতি গ্রহণ করার ফলে তারা অনেক বেশি লাভবান হয়েছে। এখানে একটা বিষয় আছে, সেটা হল যে এই একই নীতি গ্রহণ করার ফলে কিন্তু তুরস্ক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেরকম 2016 সালে ডলার প্রতি তুরস্কের লিরার দাম ছিল 2.75 লিরা, কিন্তু 2024 সালে ডলার প্রতি তুরস্কের লিরার দাম হয়েছে 32 লিরা, অর্থাৎ মাত্র 8 বছরে তুরস্কের লিরার ভ্যালু 16 গুণ কমে গিয়েছে। তো এটা কমার কারণ হলো 2018 সালের দিকে তুরস্কের ফরেন রিজার্ভে ডলারের ঘাটতি দেখা দেয়। তো তখন তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক তারা তুরস্কের লিরার ভ্যালু ঠিক রাখার জন্য তারা সুদের হার বাড়িয়ে দেয়। তো সুদের হার বাড়ালে টাকার সাপ্লাই কমে যায়,
তো টাকার সাপ্লাই কমে গেলে লিরার ভ্যালু কিছুটা ঠিক থাকে। কিন্তু তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, তো উনি সুদের হার বাড়ানোকে পছন্দ করেন না। তো উনি কেন সুদের হার বাড়ানোকে পছন্দ করেন না সেটার বেশ কিছু কারণ দেখানো হয়। ১ নম্বর কারণ যেটা বলা হয় সেটা হলো যে উনি চেয়েছিলেন যে যদি সুদের হার বাড়ানো না হয় তাহলে তুরস্কের লিরা ডিভ্যালুয়েট হবে। তো তুরস্কের লিরা যদি ডিভ্যালুয়েট হয় তাহলে তুরস্ক রপ্তানির ক্ষেত্রে একটা সুবিধা পাবে। আবার অনেকে এটার কারণ বলেন যে এরদোগান মনে করেন যে ইসলামে যেহেতু সুদ নিষিদ্ধ, সুতরাং সুদের হার যত কম হবে সেটা অর্থনীতির জন্য তত ভালো। তো অনেকে মনে করেন যে মূলত এই কারণেই এরদোগান কেন্দ্রীয় ব্যাংকে সুদের হার বাড়াতে দেননি। কিন্তু এটা খুব বাজেভাবে ব্যাকফায়ার করে। তুরস্কের লিরার ভ্যালু প্রায় ১৬ গুণ কমে যায় এবং একই সাথে তুরস্কে বিশাল মূল্যস্ফীতি দেখা দেয়। আমাদের দেশে যেখানে মাত্র ১০% মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়লে আমরা অনেক বেশি সমালোচনা শুরু করি। অথচ তুরস্কে এই গত কয়েক বছর প্রায় ৭০-৮০% পর্যন্ত মূল্যস্ফীতি হয়েছে। তুরস্কের মতো একটা দেশের জন্য যেটা খুবই খারাপ একটা বিষয়। তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে চায়না কেন এই নীতিতে সফল হলো অথচ তুরস্ক কেন ব্যর্থ হলো? তো তুরস্কে ব্যর্থ হওয়ার কারণ হলো তুরস্কে ব্যর্থ হওয়ার কারণ হলো মূলত ২ টি। ১ নম্বর হলো যে তুরস্ক তাদের রপ্তানি বাজারকে সেভাবে সমৃদ্ধ করতে পারেনি। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে কারেন্সি ম্যানিপুলেশন করে যদি কোনো দেশ তাদের কারেন্সিকে ডিভ্যালু করে তাহলে আমদানি করার ক্ষেত্রে তারা যেরকম লাভবান হয় তেমনি ভাবে রপ্তানি করার ক্ষেত্রে তাদের সেরকম ভাবে ক্ষতি হয়। এখন রপ্তানি করার ক্ষেত্রে তাদের যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা যদি তারা আমদানি করা থেকে সেই পরিমাণ লাভের দ্বারা পুষিয়ে না নিতে পারে তাহলে কিন্তু এই নীতির কারণে তারা আরো বেশি ঝামেলায় পড়বে, যেরকমটা তুরস্কের ক্ষেত্রে ঘটেছে। আর তুরস্কের সফল না হওয়ার দ্বিতীয় কারণ হলো যে তারা বাজারে লিরা সাপ্লাই দেওয়ার মাধ্যমে কারেন্সি ম্যানিপুলেশন করতে চেয়েছে। তো আপনি যদি তুরস্কে এবং চায়নার যে কারেন্সি ম্যানিপুলেশন নীতি সেটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স লক্ষ্য করতে পারবেন। সেটা হলো যে চায়না কিন্তু বাজারে মূলত ইউয়ান সাপ্লাই দেওয়ার মাধ্যমে কারেন্সি ম্যানিপুলেশন করেনি। তারা মূলত ডলার, তাদের ফরেন রিজার্ভে যে ডলার ছিল সেটাকে আটকে রাখার মাধ্যমে কারেন্সি ম্যানিপুলেট করেছে। কিন্তু তুরস্ক কিন্তু ডলার আটকে রাখার মাধ্যমে না, বরং তারা বাজারে লিরা সাপ্লাই দেওয়ার মাধ্যমে এই কারেন্সি ম্যানিপুলেট করতে চেয়েছে। কিন্তু বাজারে যখন আপনি নিজেদের মুদ্রা সাপ্লাই দেওয়ার মাধ্যমে কারেন্সি ম্যানিপুলেট করতে যাবেন তখন নরমালি যেটা হয় সেটা হলো যে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যায়। কিন্তু সমস্যা হলো যে এই মুদ্রাস্ফীতি বাড়ার সাথে রপ্তানি বাড়ার যে ধরন সেটা কিন্তু পাল্লা দিতে পারে না। তো পাল্লা না দিতে পারার কারণে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যায় কিন্তু সে তুলনায় রপ্তানি বাড়ে না। তো এই কারণে অর্থনীতির উপর সবার বিশ্বাস হারিয়ে যায় এবং ইনভেস্টর যারা বিনিয়োগকারী আছে বা সাধারণ মানুষ আছে তারা অর্থনীতির উপর থেকে ভরসা হারিয়ে ফেলে। তাহলে তুরস্কের এই ঘটনা থেকে আমরা ২ টা শিক্ষা পাই। ১ নম্বর হলো যে সুদের হার কমানো এবং সুদ নিষিদ্ধ করা ২ টার ফলাফল কিন্তু এক না। সুদের হার কমালে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, ঋণ দেওয়ার হার বেড়ে যায়। তো যত ঋণ দেওয়ার হার বাড়বে বাজারে টাকার সাপ্লাই বাড়বে, টাকার সাপ্লাই বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে। কিন্তু যদি আপনি সুদ নিষিদ্ধ করেন তাহলে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। সেক্ষেত্রে ইসলামেরই এমন অনেক বিষয় আছে, এমন অনেক নীতি আছে যে নীতিগুলোর কারণে এমনিতেই ঋণ দেওয়াটা কিছুটা কঠিন হয়ে যায়। আর ২ নম্বর যে বিষয় সেটা হলো যে যদি কোনো দেশ কারেন্সি ম্যানিপুলেট করতে চায় তাহলে তাদের উচিত যে তারা তাদের ফরেন রিজার্ভকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মেইনলি কারেন্সি ম্যানিপুলেট করে। যদি তারা এই নিজেদের দেশের মুদ্রা সাপ্লাই দেওয়ার মাধ্যমে যদি কারেন্সি ম্যানিপুলেট করতে যায় তাহলে সেক্ষেত্রে খারাপ ফলাফল হওয়ার সম্ভাবনা আছে। এই ভিডিওর শেষে আমরা আরেকটা বিষয় আলোচনা করব। সেটা হলো যে এই যে আমরা যে কারেন্সি ম্যানিপুলেশনের কথা বলছি, এই কারেন্সি ম্যানিপুলেট করা আর ট্যারিফ বসানোর মধ্যে কিন্তু আসলে খুব বেশি ডিফারেন্স নেই। ট্যারিফ বসানোর কারণে একটা দেশের অর্থনীতির যে প্রভাব পড়ে, কারেন্সি ম্যানিপুলেট করার কারণে কিন্তু সে একই ধরনের প্রভাবই পড়ে। কম বেশি কিছুটা ডিফারেন্স হতে পারে। কিন্তু আমরা যখন আমেরিকা যখন ট্যারিফ বসিয়েছে, তখন আমরা সেটাকে খারাপ বলছি বা ইকোনমিস্টরা খারাপ বলে। কিন্তু চায়না যখন কারেন্সি ম্যানিপুলেট করে, তখন দেখা যায় যে অনেক অর্থনীতিবিদই সেটাকে সমর্থন করতে থাকেন। এখন প্রশ্ন হলো যে চায়না এই যে এই কারেন্সি ম্যানিপুলেট যে করছে, এই কারেন্সি ম্যানিপুলেট করার কারণে চায়নার অর্থনীতি কি কোনো খারাপ প্রভাব পড়ছে? আসলে বাস্তব কথা হলো যে এই কারেন্সি ম্যানিপুলেট করার কারণে চায়নার অর্থনীতিতেও বেশ কিছু খারাপ প্রভাব পড়ছে। যেরকম চায়নার অর্থনীতির গ্রোথ এখন সম্পূর্ণভাবে তারা কতটুকু বিদেশিদের কাছে সেল করতে পারছে সেটার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কারণ তাদের দেশের মানুষজন কোনো জিনিস কিনতে চাচ্ছে না।
এই কারেন্সি ম্যানিপুলেশনের কারণে তাদের দেশের মানুষেরা ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। আমরা একটা উদাহরণের মতো বিষয়টা চিন্তা করি। চায়না তাদের প্রতি বছর যে পরিমাণ খাবার কনজিউম করে তার একটা বড় অংশ তারা আমদানি করার মাধ্যমে পূরণ করে। কিন্তু তারা যে এই যে এভাবে ইচ্ছা করে কারেন্সির ভ্যালু বাড়িয়ে রেখেছে, এর কারণে তারা যে খাবারগুলো আমদানি করছে সেই খাবারগুলো কিন্তু তাদেরকে বেশি দাম দিয়ে আমদানি করতে হচ্ছে। যার কারণে চাইনিজ মানুষজন কম দামে খাবার পাচ্ছে না। এটা একটা সমস্যা। আরেকটা বিষয় হলো যে চায়না বর্তমানে অনেক এগিয়ে গিয়েছে। তো এত আগানোর কারণে তাদের দেশে যে ছোটখাটো যে ইন্ডাস্ট্রি আছে, যেরকম গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা এই টাইপের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সেগুলো কিন্তু চায়না চাইলে এখন সেগুলো থেকে বের হয়ে আরো যে উন্নত ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে আরো বেশি মনোযোগ দিতে পারে। যেরকম বাংলাদেশে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় সেগুলো কিন্তু চায়না এখনো আছে। কিন্তু এই মুহূর্তে চায়নার যে অর্থনৈতিক অবস্থা, সেখানে এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু এভাবে কারেন্সি ম্যানিপুলেট করার কারণে এই ধরনের ইন্ডাস্ট্রি সেখানে এখনো আছে এবং যারা শিল্পপতি আছে তারা এখনো এই ধরনের যে এই কাজে তারা তাদের টাকা বিনিয়োগ করছে। অথচ যদি এভাবে কারেন্সি ম্যানিপুলেট না করা হতো তাহলে কিন্তু তারা আরো উন্নত প্রযুক্তিগুলোতে তারা বিনিয়োগ করার সুযোগ পেত। এখন একটা প্রশ্ন আসতে পারে যে চায়না তো অলরেডি অনেক ধরনের উন্নত প্রযুক্তিতে তাদের টাকা পয়সা বিনিয়োগ করছে, তাহলে আমরা কেন এই কথা বলছি? আসলে চায়নার জনসংখ্যা কিন্তু অনেক বেশি। কিন্তু সেই জনসংখ্যার অনুপাতে কিন্তু তাদের দেশে এত বেশি হাইটেক যে কোম্পানি, উন্নত প্রযুক্তির কোম্পানি তৈরি হচ্ছে না। এখন চায়নাকে যদি আপনি বাংলাদেশ বা ইন্ডিয়ার সাথে তুলনা করেন, তাহলে কিন্তু হবে না। আপনার চায়নাকে তুলনা করতে হবে যে আমেরিকা, জাপান, কোরিয়া ইত্যাদি দেশের সাথে। তো এসব দেশে যে পরিমাণ উন্নত প্রযুক্তির প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, চায়নায় কিন্তু সেই অনুপাতে তৈরি হচ্ছে না। আর আমি যেটা আগেই বলছি যে এমন অনেক জিনিস আছে যেগুলো চায়না নিজেরা উৎপাদন না করে তারা যদি আমদানি করে তাহলে সেটা তাদের জন্য ভালো। কিন্তু এই কারেন্সি ম্যানিপুলেশন নীতির কারণে তারা সেটা করতে পারছে না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কারেন্সি ম্যানিপুলেশন করাটা এটা আপনাকে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত সুবিধা দিতে পারে। কিন্তু এরপরে আপনার আস্তে, আস্তে এই নীতি থেকে বের হয়ে আসা উচিত। কারণ আপনার দেশ যখন একটা পর্যায়ে যখন অর্থনৈতিকভাবে উন্নত বা প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে যাবে তখন কিন্তু এই কারেন্সি ম্যানিপুলেশন করার মাধ্যমে আপনার অর্থনীতি ভালো হওয়ার বদলে আরো খারাপ হবে। তো আমার কাছে একটা জিনিস খুবই অদ্ভুত লাগে যে যখন আমেরিকা যখন কোনো একটা জিনিসের উপর ট্যারিফ আরোপ করে বা শুল্ক আরোপ করে তখন মানুষজন বা অর্থনীতিবিদরা সেটা অনেক সমালোচনা করে। কিন্তু চায়না যখন সে একই ধরনের কাজগুলো করে তখন দেখা যায় সবাই এটাকে অনেক বাহবা দেয়, অনেক সাধুবাদ জানায়। তো এটা থেকে আমার কাছে মনে হয় যে মানুষজন চায়নাকে অনেক বেশি পছন্দ করে। যার কারণে তারা এরকম একটা মনোভাব পোষণ করে যে আমেরিকা যেটাই করে সেটার যদি কোনো খারাপ প্রভাব দেখা যায় তাহলে তারা সেটা সমালোচনা করে। একই কাজ যখন অন্য দেশ করে তখন তারা সেটাকে অনেক ক্ষেত্রে সাধুবাদ জানায়। তো তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। তো আপনারা যদি অর্থনীতি সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে আমি অর্থনীতি নিয়ে একটা বই লিখেছি যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনারা পড়তে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম।